মৃত্যুদণ্ড হওয়ায় সাজার পরোয়ানা সহ শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। দুপুরে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তামিম বলেন, দণ্ডিতরা আগামী ৩০ দিনের মধ্যে মামলার সার্টিফাইড কপি কিংবা সাক্ষীর সার্টিফাইড কপি চাইতে পারেন। ট্রাইব্যুনালের সঙ্গে আসামিদের সম্পর্ক শেষ, সব আবেদন করতে হবে আপিল বিভাগে। ওনার জন্য সুযোগ হলো আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে। এই পিরিয়ডটা পার হলে আর এই ডিলে কন্ডোনেশনের কোনো সুযোগ নেই। অর্থাৎ এই 30 দিন পার হয়ে গেলে এই 30 দিনের পরবর্তী যে অতিরিক্ত দিনগুলো সেগুলো ক্ষমা করার আবেদনেরই আর কোনো সুযোগ নেই। গভর্নমেন্ট এটি তখন কার্যকর করবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আজ পাঠানো হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রশাসন। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল। রায়ের কপি হাতে পেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে দুই মন্ত্রণালয়। এছাড়া কেন্দ্রীয় কারাগারে পুলিশের মহাপরিদর্শক ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছেও রায়ের কপি পাঠানোর কথা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR। সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন। এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রায়ের পর সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে শামদাসানি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। 24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালে আজ 2 জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। গত 16 নভেম্বর সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। 17 নম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো বর্ণনা তুলে ধরেন। পরে তাকে জেরা করেন পলাতক 24 জনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত সহ উপস্থিত আসামিদের আইনজীবীরা। রাজধানী ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ঘিরে গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ চলাচলও স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ঘিরে রেখেছেন। বাড়িটিতে প্রবেশের জন্য কোনো ধরনের অনুমতি নেই, কেউই সেখানে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আশপাশের এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। মানবতার বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর বিচারের রায় ঘোষণার পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি মহাসড়কে। সকাল থেকে সাভারের ঢাকা আরিচা ও আশুলিয়ার নবীনগর চন্দ্রা সহ টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা অন্যান্য স্বাভাবিক দিনের মতোই চালু রয়েছে। কারখানাগুলোতে সকালে স্বাভাবিকভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং এসব কারখানায় উৎপাদন চলছে স্বাভাবিক নিয়মেই। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কথাও শাটডাউন কেউ মানে না, অবৈধ এইসব কথাবার্তা, অবৈধ আদেশ কেউ প্রতিপালন করতেছে না। এগুলি শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। আমরা এগুলিকে আমলে নেই না। আমরা আমাদের যে প্রতিদিনের আমাদের পুলিশের যে কাজ,
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনশৃঙ্খলা নিরাপত্তা বিধান করা, এটি আমরা করে যাচ্ছি, করে যাব। আমরা আমাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আমরা আজকেও যেমন করছি, কালকেও করব, পরশুও করব। আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়। গত 10 মাসে রাজধানীতে 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান। বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র। তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি 2 জনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে বলেও জানান তালেবুর রহমান। এখনো এই ঘটনার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি। যারা জড়িত এবং অস্ত্রধারী যারা, তাদেরকে চিহ্নিত করার কাজ আমরা আরম্ভ করেছি। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। দর্শক, এই মুহূর্তে ডিবি অফিসে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অনুসন্ধান কার্যক্রমের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল বিকেলে পল্লবীতে যুবদলের নেতাকে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে তাকে একটি দোকানের মধ্যে 3 জন হেলমেট পরা লোক প্রবেশ করে তার ঘাড়ে, পিঠে এবং শরীরের বিভিন্ন জায়গায় 7 রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয়। এরপর তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেখি এই ঘটনাকে কেন্দ্র করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমাদেরকে জানিয়েছেন ডিএমপি মিডিয়া থেকে আমাদেরকে জানিয়েছে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় পিস্তল বা কিছু উদ্ধার করা হয়নি। এদিকে তারা যেটা বলেছেন যে এই ঘটনা তাদের তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারা গ্রেপ্তার এবং দ্রুত গ্রেপ্তার করবেন এবং এই সঙ্গে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন। এছাড়া এদিকে যে মিডিয়া থেকে যে তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে যে গত 10 মাসে 198টি এরকম হত্যাকাণ্ড ঘটেছে রাজধানীতে। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে অক্টোবরে। বেশিরভাগ ঘটনায় আসামিদের খুব দ্রুতই গ্রেপ্তার করা হয়েছে এবং তারা যেটা বলেছেন যে এই ঘটনাতেও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। এদিকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। তারা সেই বিক্ষোভ মিছিল থেকে তারা দাবি করেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। রাজধানীর ডিএমপি কমিশনের মিডিয়া সেন্টার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তাবাসসুম। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। তাদের কাছে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে। সকালে ডিএমপির কার্যালয়ের ব্রিফিংয়ে ডিবি রমনার উপ পুলিশ কমিশনার আমির খসরু জানান, সোমবার গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী থানার নতুন শ্যামপুর রেল লাইনের পশ্চিম পাশে ভাঙ্গারি বাড়ির দক্ষিণে একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 60 রাউন্ড গুলি, 800 পিস ইয়াবা ও 8.5 কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও মাদক জব্দের ঘটনায় কদমতলী থানার পৃথক 2টি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ। ধরনের অবৈধ অস্ত্র শুধুমাত্র এই একটি ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন পলিটিক্যাল ক্লিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এই অস্ত্রগুলো কখনো কখনো আবার ভাড়া দিয়ে থাকে। তো এই অস্ত্রগুলো কোন কোন কাজে আর ব্যবহৃত হয় আপনারা জানেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে। সেই মানে রাজনৈতিক কোনো স্থিতিশীলতার ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হয়ে থাকে কিনা, এবং এই উক্ত এলাকায় আর কোন কোন মাদকের সাম্রাজ্য আছে বা মাদক ব্যবসায়ী আছে আর কারো কাছে অস্ত্রগুলো আছে, আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বডি ওর্ন ক্যামেরা কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আনসার ভিডিপির জন্য 17,000 শটগান রকার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। আসন্ন রমজানকে কেন্দ্র করে রোজার আগেই চাল ও গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন,
IMF এর ঋণের পরিবর্তে কিস্তি পাওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার সার্বিক ফ্রেমওয়ার্ক করে যাবে। আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো না, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামকে ভিপি প্রার্থী করে যোগসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে জবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফকে জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করেন তারা। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। প্রথমবারের মতো যোগসু নির্বাচনের শিবিরের এই প্যানেলকে স্বাগতম জানান সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। প্যানেল ঘোষণার পর ভিপি প্রার্থী রিয়াজুল প্রত্যাশা করেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন যোগসু নির্বাচন কমিশন। এই প্যানেলে ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। এজিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এই প্যানেল থেকে, জিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী, ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা। টাঙ্গাইলের মির্জাপুরে প্রবল বর্ষণে ভেঙে গেছে চকরিয়া সুইচগেট এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছে দুই পাড়ের হাজারো মানুষ। স্থানীয়দের দাবি দ্রুত এই সড়কটির সংস্কার। প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। টানা বর্ষণ আর প্রবল স্রোতে হঠাৎই ভেঙে পড়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি ইউনিয়নের চকরিয়া স্লুইসগেট এলাকার গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়ক। ভেঙে পড়া সড়কটি এক মুহূর্তেই বিচ্ছিন্ন করে দেয় দুই পারের হাজারো মানুষের চলাচল। সড়কটির ওই অংশ ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে এখন বিকল্প কাঁচা রাস্তা ব্যবহার করছেন স্থানীয়রা। এতে শুধু দুর্ভোগী নয়, অতিরিক্ত যাতায়াত খরচও গুনতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। এক যানবাহন থেকে নেমে আরেকটিতে উঠতে গিয়েও দুর্ভোগ আরো বাড়ছে। আরেক গাড়িতে করে সিমেন্ট আইনে আবার ওই পাশে করে আরেক গাড়িতে করে নিতে হয়। কমসে কম এদিকে আপনার 25-30টা গাড়ি চলে, সব গাড়ি এখন আটক আছে। এমন অবস্থায় দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই রাস্তা আমাদের প্রয়োজন, সবারই মানুষ, হাজার হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু আমাদের গ্রামের একটা দাবি রাস্তাটা সংস্কার করে দিলে হয়তো আমরা চলাফেরা করতে পারব, বা আমাদের কিছু গাড়িগুলো যাতায়াত আছে, যেমন মালামাল নিয়ে যেতে পারতেছি না। এইটা আমাদের সমস্যা, একটা বিভ্রান্তিতে আছে। যাত্রী নেওয়ার সমস্যা, এলজিডি বলছে সড়কটি সাময়িকভাবে ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এটি স্থায়ীভাবে টেকসই করতে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা জরুরি। ওখানে জিও ব্যাগ ফেলা হয় এবং সেই জায়গাটি হচ্ছে যে প্রোটেকশন দেওয়া হয়, পরবর্তীতে এলজিডি থেকে তা মেরামত করা সম্ভব হয়। আপাতত চলাচলের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কিছু ইমার্জেন্সি মেইনটেন্স আমরা সাথে করতে পারি, কিন্তু দেখা যাবে যে যদি চলাচল করার জন্য প্রথমত আমাদের স্লোপটা প্রোটেকশন করতে হবে। যদি স্লোপ প্রোটেকশন আমরা না করতে পারি তাহলে কিন্তু চলাচল করে লাভ নেই, আবার ভেঙে যাবে। মির্জাপুরের এই সড়কটি দ্রুত মেরামতের অপেক্ষায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থায়ী সমাধান ছাড়া প্রতি বর্ষায় এই দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পাশাপাশি ফ্রি চিকিৎসা পাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরাও। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ফ্রি চিকিৎসা এবং ওষুধ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। এর আগের মেডিকেল ক্যাম্পের প্রায় 1000 শিক্ষার্থী চিকিৎসা নিয়েছিলেন। আজকে এই সংখ্যা 2000 ছাড়াবে বলে আশা আয়োজকদের। ডাকসুনের ভিপি সাদিক কায়েম জানিয়েছেন প্রতিশ্রুতি চেয়ে বেশি কাজ করবে ডাকসু। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে এবং এখানে স্টুডেন্টদের আমরা তাদের যে মৌলিক যে সমস্যা
ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যাচ্ছে এবং সে অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য আমরা 2 মাস জুড়ে অসংখ্য কাজ করছি। এখনো কাজগুলো চলতে আছে। আমাদের এখানে উন্নত প্রযুক্তি যেগুলো ইনস্ট্রুমেন্টগুলো দরকার, সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা আনার ব্যবস্থা করেছি। আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি তাই তো করবো, তার সাথে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। সভায় মতভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র নেতারা। তারা বলেন, প্রার্থী নিয়ে মতভেদ থাকলেও প্রতীক নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের করা হয়। রাজবাড়ীর দৌলতদিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA এর 3টি নতুন ফেরির পল্টন দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় পড়ে আছে। অব্যবহৃত অবস্থায় মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান এসব পল্টন। 2023 সাল থেকে নতুন এই 3টি পল্টন ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা হলেও এখন পর্যন্ত হয়নি কোনো ব্যবহার। স্থানীয়রা বলছেন, অবহেলা আর অনিয়মের কারণে সরকারের কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। প্রতিনিধি শেখ মবিনের রিপোর্ট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরোড দৌলতদিয়া পাটুরিয়া। প্রতিদিন হাজারো যানবাহন ও যাত্রী চলাচল করে এই ঘাট দিয়ে। এমন গুরুত্বপূর্ণ ঘাটে ফেরির নিরাপদ চলাচলের অন্যতম বড় উপকরণ হলো পন্টন। কিন্তু দৌলতদিয়া ঘাটে BIWTA এর নতুন 3টি পন্টন 2 থেকে 3 বছর ধরে ব্যবহার না করেই পড়ে আছে অচল অবস্থায়। এমন অবস্থায় পন্টনগুলোর শরীর জমে আছে মোটা স্তরের মরিচা, দেবে গেছে বেশ কিছু অংশ, খুলে গেছে জোড়া। স্থানীয়রা বলছেন, সময় মতো ব্যবহার না করলে যে কোনো যন্ত্রপাতি নষ্ট হয়, আর এই পন্টনগুলো তার বড় উদাহরণ। জানা গেছে, নতুন পন্টনগুলো বসানোর উদ্যোগ একাধিকবার নেওয়া হলেও নৌপথের ড্রেজিং, সঠিক স্থান নির্ধারণ, ঘাটের আধুনিকায়ন এবং প্রশাসনিক অনুমোদন এসব জটিলতা দেখিয়েই কাজ শুরু হয়নি। পল্টনগুলা এগুলো তো আমরা বিগত আজকে প্রায় 3 বছর যাবত দেখবো। আমাদের যেই নৌ রুটে যে চলাচল, এই চলাচলে ব্যাহত হচ্ছে। নতুন পল্টন দিনে আমাদের জন্য একটু ভালো হয়। এখানে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, এটা এখানে সরকারের নজর দেওয়া উচিত। এদিকে পুরানো পল্টনগুলো প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে। এতে যাত্রীদের পাশাপাশি ঝুঁকিতে থাকে মালবাহী ট্রাক, বাস, কাভার্ড ভ্যানও। পুরান পল্টনগুলো আমাদের অনেক কষ্ট হয় ভাই। মনে করেন আমাদের জামজট সৃষ্টি হয় এইখানে। পল্টনে ফেরি গেল যেন আবার রানিং করা হয় নতুনগুলো। পুরান যে পল্টন ওগুলো যাইতে আমাদের খুব কষ্ট হয়, রিস্ক হয়। প্রশাসনিক ভাবে যদি মনে করেন যে মনে করেন দলের ক্ষমতা দেয়, অনেকে করতে চায়, অনেকে না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গলন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। স্থানান্তর করি তাহলে ওই যে যারা পণ্যগুলো প্রস্তুত করছে ওনারা বীজ পাবে না, যেগুলো রাখছি ওগুলো ব্যবহার হচ্ছে। কাল কমে পর্যায়ক্রমে আমরা এগুলো এখানে ব্যবহার করব। এখানে যদি প্রয়োজন না হয় তাহলে আমরা স্থানান্তর করব। আপনার সবচেয়ে ভালো হয় আমাদের যে আশরাফ সাহেব আছে ওনার সাথে কথা বললে সবচেয়ে ভালো হয়। পণ্যের বিষয়ে আমি কিছু কোনো মন্তব্য করতে পারতেছি না। আমি শুধু BIWTCর ফেরিগুলি পন্টনগুলির মাধ্যমে নৌপথে পণ্য যাত্রী যানবাহন পারাপারের মাধ্যমে সম্মানিত যাত্রী যারা আসবেন সকলকে সেবা দিই। দৌলতদিয়া ঘাটে অকেজ হয়ে পড়ে থাকা এই পল্টনগুলো সরকারের কোটি টাকার সম্পদ। তাই দ্রুতই এই পল্টনগুলো স্থাপন বা মেরামতের দাবি স্থানীয়দের। শেখ মমিন, মাই টিভি, রাজবাড়ী।